নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। জানিয়ে দেবো আজ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 25টি তাজা খবর। খবরের শুরুতে জানিয়ে দেবো সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফোন করলে 5 মিনিটেই হাজির হবে পুলিশ। দুর্গা স্কোয়াড ও সাইবার উইংয়ের সূচনায় ডেডলাইন বাঁধলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা, মঙ্গলবারের মধ্যে ব্যাংকের থেকে তথ্য চাইল হাইকোর্ট। সামনের দিনে যা আসতে চলেছে, আদালতে দেবরাজ উঠতেই সামনে এলো বিস্ফোরক দাবি, শুনতেই বিচারক যা জানিয়ে দিলেন। রাম মন্দিরের প্রণামী চোরদের ঘরবাড়িতে বুলডোজার অভিযান, গুন্ডা দমন আইনের ধারা যোগে তোড়জোড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজি করের অবহার ভিসেরা নষ্ট করা হয়েছিল, জড়িত 3 চিকিৎসক, চাঞ্চল্যকর অভিযোগ। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল, আগাম জামিনের আবেদন। তারাতলার ঘটনা তদন্ত কতদূর, মুখ্য সচিবকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। দীর্ঘদিন রেশন তোলেন না, এবার বাতিল হবে রেশন কার্ড, বড় সিদ্ধান্ত সরকারের। স্বাস্থ্যসাথীর মধ্যে যারা রয়েছে তাদের সবাইকে আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে থেকে চালু জানালেন তারিখও। আজ যে রাজা কাল সে ফকির প্রমাণ করে দিলেন সৈকত মোল্লা। নিজের গড়ে যা হলো ভাবনারও অতীত। কি ঘটল জানেন? কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পাওয়ারের দল, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। কি শর্তে? অরূপ রায়ই দলের আসল চেয়ারম্যান, দাবি ঋতব্রতর। সরগম রাজ্য রাজনীতি। অন্নপূর্ণায় যোজনা 26 লক্ষ আবেদন বাতিল। কেন বাদ পড়লেন এত মহিলা, জানালেন মুখ্যমন্ত্রী। গ্র্যাজুয়েট হলেই মাসে 3000। যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা থেকে কি কি নথি লাগবে জানুন। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, আমার কাছে অভিযোগ যেন না আসে, পুলিশকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, কিন্তু ঢুকলো না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কি করবেন তারা, জেনে নিন বিশদে। কালীঘাটে মমতার বাড়িতে জয়া বচ্চন, কিরণময়ের মন্তব্যের পর বাড়ল রাজনৈতিক জল্পনা। মন্ত্রিত্ব থাকবে না, 30 দিন জেলে থাকলেই সরতে হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে। আসছে বড় আইন। গ্রেপ্তারি শেষ নয়, 100 কোটি টাকা সম্পত্তি কি এবার হাতছাড়া দেবে দেবরাজের? দিল্লিতে যা পাঠানো হলো, চমকে উঠবেন শুনে। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার পর মমতার ঘোষণা, শহীদ সমাবেশ হবেই। মোটর ভেহিকেল আইন লঙ্ঘন, অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের যে নেতা ঘরের ভিতর লুকিয়ে বসে আছে, তাকে ময়দানে নামতে বললেন শ্রমিক ভট্টাচার্য। কার দিকে ইঙ্গিত? এবার শিক্ষাশ্রী স্কলারশিপে মিলবে আর্থিক সহায়তা। 5ম থেকে 8ম শ্রেণীর পড়ুয়াদের আবেদন কিভাবে? হকারদের জন্য বড় খবর, উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি জানালো আদালত? খোদ পুলিশের সামনেই মহুয়া মৈত্রকে লক্ষ্য করে প্রচার ডিম কাদা বৃষ্টি। কালীগঞ্জে ধুন্ধুমার, নেপথ্যে কি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে দুর্গা স্কোয়াডের সূচনা করার পাশাপাশি রাজ্য জুড়ে সাইবার হেল্প ডেস্ক এবং মহিলা হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সিদ্ধিনাথ গুপ্তার পরিচালনায়। অল্প সময়ে এই পরিকাঠামো গড়ে তোলায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তবে উদ্বোধনী মঞ্চ থেকেই রাজ্য পুলিশের কার্যকারিতা বাড়াতে, অপরাধের তথ্য গোপন না করতে এবং আপৎকালীন পরিষেবার সময়সীমা 3 ঘন্টা থেকে 5 মিনিটে নামিয়ে আনার ব্লুপ্রিন্ট পেশ করেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুক্ত থাকা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, সাইবার অপরাধ বর্তমানে একটা সামাজিক মহামারীর আকার ধারণ করেছে। বিশেষত বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম পূরণের সময় প্রান্তিক ও সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে কয়েক সেকেন্ডে সর্বস্ব লুটে নিচ্ছে প্রতারকরা। মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রতি সপ্তাহে যখন জনতার দরবার করি তখন দেখি বহু
অশীতিপর বৃদ্ধ লাঠি হাতে কাঁপতে কাঁপতে আমার কাছে আসেন। জীবনভর চাকরি করে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাজুয়েটের যে টাকা তার নাতনির ডাক্তারি পড়া কিংবা ছেলের মাথার ছাদের জন্য জমিয়েছিলেন, তা মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। সাধারণ জ্ঞান দিয়ে এই জটিল অপরাধের মোকাবিলা অসম্ভব। এর জন্য চাই আধুনিক প্রশিক্ষণ, বিশেষজ্ঞ আধিকারিক নিয়োগ। রাজ্য স্তরে সাইবার অপরাধের ওপর একচেটিয়া নজরদারি চালাতে একজন ডেডিকেটেড সিনিয়র আধিকারিক নিয়োগ করা হবে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে সমন্বয় রেখে পুরো রাজ্যের সাইবার পুলিশ স্টেশন ও হেল্প ডেস্ক তদারকি করবেন। সাইবার উইংয়ে শক্তিশালী করতে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ও লজিস্টিক সাপোর্ট দেবে রাজ্য সরকার। ডিজিপি ও স্বরাষ্ট্র সচিবের তৎপরতায় আগামী সেপ্টেম্বর মাসের অনেক আগেই মহিলা হেল্প ডেস্ক চালু হয়ে যাওয়ার সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারের তালিকায় 1 নম্বরে রয়েছে নারী ও কন্যাদের নিরাপত্তা। পক্সো আইন, নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে রাজ্যে সাম্প্রতিক আরজি করের কাণ্ড পর্যন্ত যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে নারীদের প্রকৃত বিচার ও সুরক্ষা দিতে সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। একই সঙ্গে পূর্বতন সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধের যে সমস্ত তথ্য বা ডেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর চেয়ে থাকে বিগত দিনে তা পাঠানো হয়নি। এবার থেকে কোনো তথ্য গোপন করা চলবে না। তার স্পষ্ট কথা, রাজ্যে কি ব্যাধি হচ্ছে তা আড়াল করলে রোগ আরও বাড়বে। একদিন তা সামলানোর সুযোগ থাকবে না। তাই কোনো অভিযোগ এলে লুকানোর চেষ্টা করবেন না, সরাসরি এফআইআর নথিভুক্ত করে আইনি পদক্ষেপ করুন। থানাগুলিতে বর্তমানে পরিকাঠামো ও কর্মী সংখ্যার ঘাটতি রয়েছে, তা অকপটে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই খামতি দ্রুত মিটিয়ে ফেলে পশ্চিমবঙ্গ পুলিশকে দিল্লি পুলিশ বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সমতুল্য আধুনিক ও শৃঙ্খলিত করে তোলার তার লক্ষ্য। পুলিশের স্বাধীনতায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না আশ্বাস দিয়ে তিনি সিনিয়রিটি ও হায়ারার্কি বজায় রাখার নির্দেশ দেন। সম্প্রতি পাক সার্কাস ও আসানসোলে পুলিশ সংক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি জানান, নিচুতলার ফোর্সের মনোবল চাঙ্গা রাখতেই তিনি নিজে আক্রান্ত পুলিশকর্মীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। বিধানসভায় সদ্য পাস হওয়া কড়া গুন্ডা দমন বিল আগামী দিনে পুলিশের কাজের পরিবেশ আরও সুরক্ষিত করবে বলে তিনি মনে করেন। সাম্প্রতিক তারাতলার বহুতল ভাঙার দুর্ঘটনায় কলকাতা পুলিশ, দমকল, পুরসভা এবং পরবর্তীতে এনডিআরএফ ও আর্মির যৌথ ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, অতীতে পোস্টা, মাঝেরহাট বা গার্ডেন রিচ বিপর্যয়ে ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি, কিন্তু এবার 16 জনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক হলেও কুইক রেসপন্স টিমের তৎপরতায় 20 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতাকে রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে দিতে আগামী দুর্গাপূজার আগেই রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ 112 জরুরি পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেসপন্স টাইম কমানোর লক্ষ্য। বর্তমানে গুজরাট, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রে ফোন করার 6 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছালেও পশ্চিমবঙ্গে এই গড় প্রায় 3 ঘন্টা। আগামী 1 বছরের মধ্যে এই সময়সীমা 5 মিনিটে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন জওয়ান নিয়োগ। আগামী সেপ্টেম্বর মাসেই প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য পুলিশের 12,000 এবং কলকাতা পুলিশের 4,000 অর্থাৎ মোট 16,000 নতুন জওয়ানকে এই কাজে নামানো হচ্ছে। আগামী বাজেটে 112 পরিষেবার জন্য গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে আধুনিক পরিকাঠামো, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির প্রশিক্ষণে এই পুলিশ পরিবারই রাজ্যের সুরক্ষার সেরা প্রাচীর হয়ে উঠতে পারে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আগেই পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি এ বিষয়ে তদন্ত কদ্দূর এগোলো সেই বিষয়ে পুলিশকেও একটা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তৃণমূল। এর মধ্যেই দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের প্রায় তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নামছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই HDFC ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টা অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল দলের এই 440 কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়। আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তহবিল প্রসঙ্গে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তহবিল সংক্রান্ত মামলায় সমস্ত পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এর আগে সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। তখন আদালত জানিয়েছিল সব পক্ষকে নোটিশ দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। তবে মঙ্গলবার সকালে কালীঘাটের দ্রুত শুনানির আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। বলা হয় বৃহস্পতিবার এই মামলা শুনানি হবে, সেই শুনানিতেই এই নির্দেশ। দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজত। তার বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, যে মামলায় এদিন দেবরাজ চক্রবর্তীকে আদালতে তোলা হয় সেটি একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলা। অভিযোগ, একটা নির্মাণ কাজে বাধা দিয়ে ভয় দেখিয়ে অভিযোগকারীর কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। কিছু টাকা দেওয়াও হয়। মূলত ওই অভিযোগের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, এদিন আদালতে শুধুমাত্র 30 লক্ষ টাকা দাবির অভিযোগ সংক্রান্ত মামলাটি পেশ করা হয়েছে। তবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, যেখানে অর্থ দাবির পরিমাণ আরও বেশি বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যে এই মামলার অভিযোগকারীর গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান। তদন্তকারী সংস্থার দাবি, বর্তমান মামলা তদন্ত শেষ হওয়ার পর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক মামলায় আদালতের দ্বারস্থ হওয়ার বিষয় রয়েছে। সরকারি পক্ষের বক্তব্য, তদন্ত যত এগোচ্ছে ততই নতুন তথ্য সামনে আসছে। এই ঘটনাগুলি একটা সংগঠিত অপরাধ চক্রের অংশ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার দাবি, তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। সরকারি পক্ষ আরও জানায়, পরবর্তী যে মামলাটি আদালতে আনা হবে সেখানে অভিযোগের অর্থের পরিমাণ 30 লক্ষ টাকারও বেশি। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এই মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীকে ঘিরে চলা তদন্তে আগামী কয়েকদিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা আরও বাড়বে। অযোধ্যার রাম মন্দিরের দানপাত্রের অর্থ অলঙ্কার আত্মসাতের ঘটনায় ধৃতদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। অর্থ তছরূপের ঘটনায় ধৃত 8 জনের অন্যতম লবকুশ মিশ্রের সদানন্দগঞ্জের নির্মীয়মান বহুতল বাড়িতে পৌঁছে গিয়েছে লখনউয়ের নগর উন্নয়ন নিগমের আধিকারিকরা। সেখানে কয়েকটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অযোধ্যা পুলিশ খান্ডোসা থানার জয়রাজপুরে আর এক অভিযুক্ত করুণেশ পাণ্ডের বাড়িতে পৌঁছেছে। লবকুশ এবং করুণেশের বাড়িতে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল। এদিকে ধৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় উত্তরপ্রদেশের গুন্ডা দমন আইনের ধারা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই আইনে দোষীদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। শেষ পর্যন্ত প্রণামী
তছরূপের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের ধারা মুক্ত করা হলে তা হবে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। যোগী সরকারের চালু করা ওই আইন এতদিন দাগী আসামিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ওই আইন প্রয়োগ করে দুষ্কৃতীদের কয়েক হাজার কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করে যোগী প্রশাসন। এদিকে প্রশাসন ধৃতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও যোগী সরকারের ওপর চাপ বাড়ছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রায়কে গ্রেপ্তারের দাবিতে। অযোধ্যার আইনজীবী শ্রীমতীর আগেই দাবি তুলছে চম্পতকে মন্দির শহর ছেড়ে চলে যেতে। অযোধ্যায় প্রণামীর টাকা 10 রূপের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 80 লাখ টাকা নগদ উদ্ধার করতে পেরেছে। তবে অভিযুক্তরা উত্তরপ্রদেশে এবং লাগোয়া রাজ্যগুলিতে বিপুল সম্পত্তি করেছে। ধৃতদের 3 জন উত্তরাখণ্ডে হোটেল বানিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। লখনৌ সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধৃতরা মহার্ঘ ফ্ল্যাট এবং বাড়ি কিনেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।